চীনের উহান শহরে 1,10,00,000 লোকের সবাইকেই করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। বাংলাদেশে ভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ উদ্বেগ অব্যাহত। চিকিৎসা না করলে লাইসেন্স বাতিলের হুমকি। বাংলাদেশে দায়িত্ব পালন করতে গিয়ে 500-রও বেশি নার্স করোনায় আক্রান্ত। আমি যে সেবাটা দিতে যাচ্ছি আমি আসলে কতটা নিরাপদ? আমি হয়তো পিপিই পড়ছি, আমার পিপিইটা কতটুকু পারফেক্ট আছে, আমার পিপিইটা কতটুকু মেইনটেইন আমি করতে পারছি, নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। সীমান্তে একটি রাস্তা নির্মাণ নিয়ে ভারত এবং নেপালের দ্বন্দ্ব চরমে উঠেছে। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। চীনের যে শহর থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই উহানের প্রতিটি বাসিন্দার ভাইরাস পরীক্ষা করা হবে। উহানের জনসংখ্যা 1,10,00,000-এর মতো। 1 মাসেরও বেশি সময়ের ব্যবধানে উহানে গত সপ্তাহে নতুন করে কোভিড রোগী শনাক্ত হওয়ার পর চীন এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে আরও শুনুন আফরোজা নীলার কাছে। চীনে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে উহানের 1,10,00,000 মানুষের সবাইকে পরীক্ষার পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে। তবে নগরীর প্রতিটি মহল্লার কর্তৃপক্ষকে বলা হয়েছে তাদের এলাকার সমস্ত বাসিন্দাকে 10 দিনের মধ্যে পরীক্ষা করার বিস্তারিত পরিকল্পনা দ্রুত জানাতে হবে। উহানেই প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। নগরটিকে ভাইরাস মুক্ত ঘোষণার 1 মাসেরও বেশি সময় পর গত সপ্তাহের শেষে সেখানে আবার নতুন করে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। দ্য পেপার নামে চীনা একটি সংবাদপত্রের এক রিপোর্টে সেখানকার অভ্যন্তরীণ একটি নথিকে উদ্ধৃত করে বলা হয়েছে শহরের প্রতিটি এলাকার প্রত্যেক মানুষকে 10 দিনের মধ্যে পরীক্ষা করার পরিকল্পনা তৈরি করে তা মঙ্গলবার দুপুরের মধ্যে পেশ করতে হবে। এই নথিতে এই পরীক্ষা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 10 দিনের লড়াই। এতে বলা হয়েছে পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যেসব বাড়িতে মানুষ গাদাগাদি করে থাকেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর 8 এপ্রিল উহানে লকডাউন তুলে নেওয়া শুরু হয়। কিছু সময় ধরে মনে হচ্ছিল সেখানে জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে আসছে। স্কুল খুলেছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেওয়া হয়েছিল। কিন্তু একটি আবাসিক ভবন এলাকা থেকে শুরু হয়ে এক গুচ্ছ মানুষের মধ্যে আবার নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় শহরটিতে জনজীবন স্বাভাবিক হয়ে ওঠা এখন আবার নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তবে গ্লোবাল টাইমস নামে এক সংবাদপত্র ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে গোটা শহরের প্রতিটি মানুষকে পরীক্ষা করা প্রায় অসম্ভব এবং বিশাল ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। আফরোজা নীলা। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে একটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে 14 জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন কিছুক্ষণ পর বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার হাল নিয়ে উদ্বেগ, অভিযোগ, ক্ষোভ অব্যাহত রয়েছে। অনেক রোগী অভিযোগ করছেন করোনা ভাইরাসের কোনো উপসর্গ থাকলেই এসব হাসপাতালে ঘুরেও অন্য কোনো রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বন্ধ রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসপাতাল মালিকরা বলছেন সুনির্দিষ্ট গাইডলাইন এবং সমন্বয় ছাড়া শুধু হুমকি দিয়ে পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আরও জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। হৃদরোগে আক্রান্ত 60 বছরের বেশি বয়স্ক একজন ব্যক্তিকে নিয়ে তাঁর স্বজনরা ঢাকায় 3টি বেসরকারি হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করাতে পারেননি। সপ্তাহখানেক আগের এই ঘটনা সম্পর্কে তাঁর স্বজনদের একজন পারভিন হাসান বলেছেন তারা শেষ পর্যন্ত উচ্চ পর্যায় থেকে অনেক তদবির করে সরকারি হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তাদের রোগীকে ডাক্তার দেখাতে সক্ষম হয়েছিলেন। 3টা হসপিটালে গিয়েও কিন্তু আমরা কোনো ভর্তির জন্য কোনো ফ্যাসিলিটি পাইনি, আমরা ভর্তি নেয়নি। কারণ ওরা বলছিল আপনাদের যেহেতু আপনার জ্বর আছে আপনার করোনা আমরা নিব না এই ধরনের। কিন্তু আমার পেশেন্ট যেহেতু করোনা না, আমরা যদি মুন্দাতে নিয়ে যেতাম আমার পেশেন্ট তো সেখানে করোনা দ্বারা আক্রান্ত হতে পারতো। তারপর আপনি হৃদরোগ ইনস্টিটিউটও ওরা কিন্তু যাওয়ার পরে আমাদেরকে ভর্তি নিয়ে নেয়নি, আমাদেরকে অনেক রেফারেন্স অনেক কিছুই করতে হয়েছে। হাই লেভেল থেকেও কল দিতেন, কিন্তু উনি তো করোনা পেশেন্ট ছিলেন না, উনি তো
হার্টের কার্ডিয়াকের পেশেন্ট, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আমাদের ভোগান্তিটা হচ্ছে আমরা কোনো ভর্তির জন্য কোনো ফ্যাসিলিটি পাইনি, আমরা ভর্তি নেয়নি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই হাসপাতালে ঘুরে চিকিৎসা না পাওয়ার এমন অনেক অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে। এমন ভুক্তভোগী অনেকের অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমেও অনেক আলোচনা হয়েছে। দুদিন আগেই একজন অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার কিডনি জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার স্বজনরা একের পর এক বেসরকারি সরকারি হাসপাতালে ঘুরেছেন, কিন্তু চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে চিকিৎসা নিয়ে উদ্বেগের বিষয় আবার আলোচনায় এসেছে। তবে সেবা না দিলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে। সরকারের দিক থেকে এমন একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান বলেছেন, লাইসেন্স বাতিল কোনো সমাধান হতে পারে না বলে তারা মনে করেন। তবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। লাইসেন্স বাতিলটাই কিন্তু সমাধান না। প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো আছে সেই ক্ষেত্রে একটা অভিযোগও আমার কাছে আসে নাই যে তারা রোগী ভর্তি করতেছে না। কিন্তু অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে, ধরেন হৃদরোগ নিয়ে যাচ্ছেন মানে খুব খারাপ অবস্থায়, অথবা কিডনির রোগী খুব খারাপ অবস্থায় হাসপাতালে যাচ্ছেন, সেই চিকিৎসাটা না দিয়ে তাকে বলা হচ্ছে যে আপনি কোভিড-19 পজিটিভ কিনা সেটা আগে দেখান। আপনি যেটা বলছেন যে যদি কেউ এটা করে থাকেন, এটা মোটেও যুক্তিসঙ্গত না। বড় বড় হসপিটালগুলো তারা আগে কিছু পেশেন্ট ভর্তি হয়েছে, হওয়ার পরে দেখা গেছে যে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে, হসপিটালে এটা স্প্রেড হয়েছে, ডাক্তার নার্স ইনফেক্টেড হয়েছে। সেই কারণে অনেকে বড় বড় হসপিটালে তারা পেশেন্ট গেলে প্রথমে তারা পরীক্ষা করার পরে বলেন যে ভর্তি করবেন। এই হচ্ছে বিষয়টা। কিন্তু আপনি এটা মনে করেন কিনা যে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে 2 মাস যদি আমরা ধরি বাংলাদেশের সময়টা, এই 2 মাসে প্রথম দিকটায় বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, কোনো চিকিৎসাই ছিল না? না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল সেটা আমি বলবো না। আমি বলবো যেটা বিচ্ছিন্ন আকারে হয়তো 2-1টা ঘটনা ঘটে নাই, যে সেটা আমি অস্বীকারও করব না। সারা দেশে 10,000-এর বেশি বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে, কিন্তু এসব হাসপাতাল ক্লিনিকে এখনো চিকিৎসা না পাওয়ার অভিযোগ আসছে। অনেক হাসপাতাল ক্লিনিক বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান এসব অভিযোগ মানতে রাজি নন। এদিকে একটি বেসরকারি হাসপাতালের কর্ণধার ডাক্তার লেলিন চৌধুরী এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধেই সমন্বয়হীনতার অভিযোগ এনেছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল ইসলাম বলেছেন, তারা বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করেছেন, কিন্তু এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিষয়টা একদম ঠিক না। বিষয়টা হচ্ছে যে আমরা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলাকে এনগেজ করার জন্য তাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের লিডারদের সঙ্গে আমরা একাধিক মিটিং করেছি। তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের করোনা ন্যাশনাল গাইডলাইন ফলো করে এবং সেইভাবে যেন ওরা পেশেন্ট ম্যানেজমেন্ট করে। তারা এই কাজগুলো ঠিক মতো করছে না, যার জন্য যেভাবে সাধারণ রোগীর সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতির চেষ্টা করছেন। কাদির কল্লোল। বাকি বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন নার্সরা। শুধু ঢাকাতেই কোভিড অনুমোদিত হাসপাতালগুলোতে কাজ করছেন 1,000-এরও বেশি নার্স। এক পরিসংখ্যান বলছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 520 জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অভিযোগ, যথেষ্ট মানসম্পন্ন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তারা পাচ্ছেন না বলেই এত বেশি নার্স আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে এখনো নার্সিং পেশার প্রতি বিরূপ এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে, ফলে এই পেশায় আসার আগ্রহ অপেক্ষাকৃত কম। তবে কর্তৃপক্ষ বলছেন এই বাস্তবতা বদলাচ্ছে। আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। কোভিড-19 চিকিৎসা সেবা দেওয়ার জন্য রাজধানী ঢাকায় যে 9টি হাসপাতালকে বিশেষায়িত করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে নার্স হিসেবে কাজ করা একজন, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, তিনি জানান প্রায় 1.5 মাসের মতো কাজ করার পর তিনি নিজেও আক্রান্ত হন করোনা ভাইরাসে। এরপর তার পরিবারের আরও 3 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিবিসি বাংলাকে এই নার্স বলেন, হাসপাতাল থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে, কিন্তু সেগুলোতে তাদের আস্থা নেই, যার কারণে রোগীদেরকেও সেবা দিতে ভয় কাজ করে তাদের মধ্যে। আমি যে সেবাটা দিতে যাচ্ছি আমি আসলে কতটা নিরাপদ,
আমি হয়তো পিপিই পড়ছি, আমার পিপিইটা কতটুকু পারফেক্ট আছে, আমার পিপিইটা কতটুকু মেনটেন আমি করতে পারছি, নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। KN95 নামে একটা মাস্ক আমাদের দেয়া হয়, এটা আদৌ কতটুকু নিরাপদ এ বিষয়ে আসলে আমাদের একটু সন্দেহ আছে। মুগদা জেনারেল হাসপাতালের ওই নার্স বলেন, তিনি সহ শুধু ওই হাসপাতালেরই 25 জনের বেশি নার্স সেবা দিতে গিয়ে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস নামে নার্সদের একটি সংগঠনের হিসাব বলছে এ পর্যন্ত 520 জন নার্স দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আর রাজধানী ঢাকার 9টি কোভিড হাসপাতালে সেবা দিচ্ছেন প্রায় 1000 নার্স। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস এর করা গত মাসের এক জরিপ বলছে 86% নার্স পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পায়নি। একথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ। আমরা 700 নার্সের ডাটা নিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের রেজাল্টটা বেশি ভালো আসেনি। ওখানে এসেছিল যে 86% তখন ফুল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাইনি। যেমন একটা ফুল পার্সোনাল ইকুইপমেন্টের ভিতরে অ্যাজ এ হোল সবকিছু থাকবে, বাট আমরা এটা নিয়ে যে ডাটা করেছিলাম যে সেখানে 86% ফুল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাইনি। এবং আরেকটা হচ্ছে যে ট্রেনিং যেটা আছে আমাদের ইনফেকশন কন্ট্রোলের যে প্রশিক্ষণটা রয়েছে, এটাও আমাদের 86% তখন পাইনি। মিস্টার মাহমুদ জানান, বাংলাদেশে বর্তমানে সরকারি তালিকাভুক্ত নার্সের সংখ্যা 70,000। তবে জনসংখ্যার অনুপাতে পুরো বাংলাদেশে প্রায় 2.5 লাখ নার্স দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে 3 জন করে নার্স থাকাটা আদর্শ, কিন্তু বাংলাদেশে এই চিত্র প্রায় উল্টো বলে জানান মিস্টার মাহমুদ। এছাড়া চিকিৎসকদের তুলনায় নার্সদের প্রতি দৃষ্টিভঙ্গিও ভিন্ন থাকে বলে অভিযোগ করেন মিস্টার মাহমুদ, যার কারণে অনেকেই এই পেশায় আসতে চায় না। আমাদের ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় যে ডাক্তারদের উপরে ওদের একটু কনসার্ন বেশি থাকে, যে নিয়োগের ক্ষেত্রে অথবা সামাজিক মর্যাদার ক্ষেত্রে সবকিছুর দিক থেকে। তো এই জন্য নার্সিং প্রফেশনটা অ্যাকচুয়ালি পিছিয়ে আছে বাংলাদেশে। নার্সিং শিক্ষা ব্যবস্থা এটা আসলে ফোকাস করা হয় খুবই কম। যেমন পাশাপাশি হচ্ছে যে আমাদের সোশ্যাল রিকগনাইজেশনটা কম বাংলাদেশে নার্সদের। তবে নার্সদের তুলনায় চিকিৎসকদের সংখ্যা বেশি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানকার অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং এখন চিকিৎসকদের তুলনায় নার্সদের সংখ্যা বেশি। এছাড়া চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কোনো ধরনের বৈষম্য করা হয়নি বলেও জানান হাবিবুর রহমান খান। আমাদের দেশে উল্টা ছিল, আপনি ঠিকই বলেছেন যে উল্টা ছিল একসময় অতীতে। তো এই সরকারের আমলে আপনি খেয়াল দেখবেন যে হাজার হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে একাধিক পর্যায়ে, এবং আগামীকালও তো জয়েন করতেছে আরো 5,000 জন্য। তাতে নার্সের সংখ্যা দাঁড়াচ্ছে কিন্তু অ্যারাউন্ড 40,000, 40,000। ডাক্তার এবং নার্সকে কোনো বৈষম্য করা হচ্ছে না, এবং অন্য স্টাফদের ক্ষেত্রেও না। দেশের সরকারি পর্যায়ে সকল ডাক্তার, নার্স এবং অন্য স্টাফদেরকে পর্যাপ্ত পরিমাণ বৃত্তি সরবরাহ করা হচ্ছে, কারোর ঘাটতি কোনো সুযোগ নাই। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনটি বলছে, বছরে বাংলাদেশে প্রায় 10,000 নার্স অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হয়। মুন্নি আক্তার। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পুলক গুপ্ত। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, রাজধানী কাবুলের একটি হাসপাতালে জঙ্গি হামলায় 2 জন শিশুসহ 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 15 জন। কয়েকজন ব্যক্তি প্রথমে দফায় দফায় বিস্ফোরণ এবং পরে গুলি চালিয়ে এই আক্রমণ পরিচালনা করে। হাসপাতাল থেকে পালিয়ে আসা একজন চিকিৎসক বলছেন, সে সময় সেখানে ডাক্তার, নার্স ও কর্মচারী সহ 140 জনের মতো ছিলেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদসা সং ফ্রন্টিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগ পরিচালনা করে এবং সেখানে কিছু বিদেশীও কাজ করেন। হাসপাতালটির পেছনে মেদসা সং ফ্রন্টিয়ের একটি গেস্ট হাউসও হামলার লক্ষ্য হতে পারে। তালেবান, যারা 2 মাসেরও আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছে, তারা এই হামলার সঙ্গে জড়িত থাকবার কথা অস্বীকার করেছে। আফগানিস্তানের অন্যত্র পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশের একজন জানা যায় বোমা হামলায় 1 ডজনেরও বেশি লোক নিহত হয়েছে। তবে এটি আত্মঘাতী হামলা নাকি সেখানে লোকজন জড়ো হবার আগেই বোমা পাতা ছিল, সেটি এখনো পরিষ্কার নয়। উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশে মার্কিন বিমান হামলায় কমপক্ষে আরও 10 জন নিহত হয়েছে। ব্রিটেনের সবশেষ সরকারি পরিসংখ্যানে আভাস পাওয়া যাচ্ছে যে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা 38,000-এরও বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর ONS থেকে প্রকাশিত করা এই মৃত্যুর সংখ্যায় বলা হয় যে ইংল্যান্ড এবং ওয়েলস ছাড়াও বৃদ্ধদের কেয়ার হোমগুলোতে মৃত্যুর হিসাব এতে অন্তর্ভুক্ত হয়েছে। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন নামের বার্তা সংস্থা আরেক হিসাবে মৃত্যুর সংখ্যা 40,000 বলে বলছে, যা ইউরোপে সর্বোচ্চ।
করোনা ভাইরাস সংকটের কারণে ব্রিটেনে যে সমস্ত কর্মচারীরা চাকরিচ্যুত হয়েছেন তাদের বেতন ভর্তুকি দেবার এক পরিকল্পনা অক্টোবর মাস পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। অর্থমন্ত্রী ঋষি সুনাক পার্লামেন্টে বলেন যে জুলাই মাস পর্যন্ত কর্মচারীদের বেতনের ৮০% সরকার দিয়ে যাবে, তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বেতনের অধিকাংশ নিয়োগদাতাদেরকে দিতে বলা হবে। ভারত এবং নেপালের সীমান্ত এলাকায় ভারতের সদ্য তৈরি করা একটি পার্বত্য রাস্তাকে কেন্দ্র করে আচমকা দুদেশের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ৩ দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সীমান্তের লিপুলেখ এলাকার একটি লিংক রোডের উদ্বোধন করছিলেন। তারপরই নেপাল এর প্রতিবাদ জানায় এবং ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে। নেপালের পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠেছে। আরো শুনুন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের পাঠানো রিপোর্টে। ভারতের উত্তরাখণ্ড, চীনের তিব্বত আর নেপালের সীমানা যেখানে মিশেছে সেখানে হিমালয়ের একটি গিরিপথের নাম লিপুলেক। ওই গিরিপথের দক্ষিণের ভূখণ্ডটি কালাপানি নামে পরিচিত, যে এলাকা ভারতের নিয়ন্ত্রণে থাকলেও নেপাল তাদের অংশ বলে দাবি করে থাকে। গত সপ্তাহে লিপুলেখের সঙ্গে সংযোগকারী নতুন একটি ৮০ কিলোমিটার লম্বা পার্বত্য রাস্তার উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর তারপরই এর বিরুদ্ধে নেপালের পার্লামেন্টে ঝড় বয়ে যায়। सुगौली सन्धि हाम्रो सबभन्दा बलियो प्रमाण हो। 1816 मा भएको सुगौली सन्धिको নেপালি কংগ্রেসের এমপি পুষ্পাভূষণ গৌতম বলেন, 1816 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে স্বাক্ষরিত সগাউলি চুক্তি অনুসারে ওই এলাকা সম্পূর্ণভাবে নেপালের। हाम्रो भूमिमा 1 इन्च पनि तलमाथि भयो भने नेपालले छाड्नेवाला छैन भनेर प्रश्न শুনে। আরেক পার্লামেন্টারিয়ান গগন থাপা হুঁশিয়ারি দেন, নেপালের 1 ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। আর ভারতের এই দাদাগিরির বিরুদ্ধে নেপালের সিংহভাগ মানুষ গর্জে উঠবে। भारतको यो दादागिरी र चीनको न्यानो सहयोगको प्रतिरोध गर्न। अब लिपुलेखको जुन विवाद छ त्यो के देखिन्छ भने यो त्रिपक्षीय। নেপাল সদ্ভাবনা পার্টির এমপি সরিতা গিরি আবার প্রশ্ন তোলেন, এই ইস্যুতে ভারতকে ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হলেও চীনের বিরুদ্ধেও কেন একই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। तर चीनलाई पनि डिप्लोम्याटिक नोट सरकारले पठाएको छ कि छैन? পার্লামেন্টে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি জানান, 2000-তে ভারতীয় প্রধানমন্ত্রীর চীন সফরের পরই ওই দুই দেশ লিপুলেখে একটি বাণিজ্যিক পোস্ট খুলতে সম্মত হয়, যা নেপাল কখনোই মেনে নিতে পারেনি। এরপরই তার মন্ত্রণালয় ভারতের তৈরি নতুন রাস্তার তীব্র নিন্দা করে দীর্ঘ বিবৃতি দেয় এবং কাঠমান্ডুতে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরাকে সিং দরবারে তলব করা হয়। I think it was basically mostly about Nepali domestic politics. I got the impression that basically from reading. কেন নেপাল এত কঠোর পদক্ষেপ নিল সে প্রশ্নের জবাবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সংবাদদাতা দেবীরূপা মিত্র বিবিসিকে বলছিলেন, সে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এর পেছনে আছে বলে আমার ধারণা। প্রধানমন্ত্রী কেপি ওলি ক্ষমতায় এসেছেন ভারত বিরোধী প্রচারণাকে হাতিয়ার করে। তার পক্ষে এখানে নরম অবস্থান নেওয়া সম্ভবই নয়। কমিউনিস্ট পার্টিতেও প্রচণ্ডের সঙ্গে তার ক্ষমতার লড়াই চলছে, সেটাও দেখতে হবে। তবে আমাকে যেটা অবাক করেছে তা হলো পররাষ্ট্রমন্ত্রী নিজে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার হাতে নোট তুলে দিয়েছেন, যে কাজটা তিনি সচিবকে দিয়েও করাতে পারতেন। কালাপানির ওপর ভারতের দাবিরও ঐতিহাসিক ভিত্তি আছে বলে মনে করেন নেপালে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত দেব মুখার্জি। তবে রাস্তা উদ্বোধনের বিষয়টা অন্যভাবে করা যেতে পারত বলেও তাঁর অভিমত। My point here is not what maps who is showing, but in reality 1840s, 50s, 60s, right through. মিস্টার মুখার্জি বিবিসিকে বলছিলেন, শুধু মানচিত্রই নয়, 1840 থেকে 1860-এর দশকেও আমরা ইংরেজ শিকারী, পর্যটক বা অ্যাডভেঞ্চারারদের অসংখ্য বিবরণ পাই, যেখানে তারা লিপু পেরিয়ে ওই এলাকায় যাচ্ছেন। এটাই প্রমাণ করে কালাপানি ভারতের নিয়ন্ত্রণে ছিল, কারণ নেপাল তখন বিদেশিদের ঢুকতেই দিত না। 1906 সালে আলমোড়ার ডেপুটি কমিশনার সিএ শেরিং এর বইয়েও ওই এলাকাটিতে ভারতের শাসন ও নিয়ন্ত্রণের স্পষ্ট প্রমাণ আছে। তারপরও বলবো, ভারত যখন নেপালকে কথা দিয়েছে বিষয়টি নিয়ে আলোচনা হবে, তখন বলা যায় না যে এটা আমাদেরই এলাকা, তোমাদের এ নিয়ে কিছু বলার হক নেই। The Indians have acknowledged that this will be discussed. Then obviously you can't say that it is my territory and you have no right to speak about it. গত বছর জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক পুনর্গঠনের পর ভারত দেশের যে নতুন মানচিত্র প্রকাশ করে তাতে কালাপানিকে ভারতের মধ্যে দেখানোর প্রতিবাদ জানিয়েছিল নেপাল। সীমান্ত সমস্যার নিরসনে তারা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও দাবি করে, যা নানা কারণে শেষ পর্যন্ত হয়নি। কিন্তু নেপাল সরকার ও সে দেশের পার্লামেন্ট এখন চাইছে কোভিড-19 সংকট মেটা অবধিও অপেক্ষা নয়, তার আগেই এই ইস্যুতে একটা হেস্তনেস্ত দরকার।
চীনের উহান শহরে 1,10,00,000 লোকের সবাইকেই করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। বাংলাদেশে ভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ, উদ্বেগ অব্যাহত। চিকিৎসা না করলে লাইসেন্স বাতিলের হুমকি। বাংলাদেশে দায়িত্ব পালন করতে গিয়ে 500-রও বেশি নার্স করোনায় আক্রান্ত। আমি যে সেবাটা দিতে যাচ্ছি আমি আসলে কতটা নিরাপদ, আমি হয়তো পিপিই পরছি, আমার পিপিইটা কতটুকু পারফেক্ট আছে, আমার পিপিইটা কতটুকু মেইনটেইন আমি করতে পারছি, নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। সীমান্তে একটি রাস্তা নির্মাণ নিয়ে ভারত এবং নেপালের দ্বন্দ্ব চরমে উঠেছে। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। চীনের যে শহর থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই উহানের প্রতিটি বাসিন্দার ভাইরাস পরীক্ষা করা হবে। উহানের জনসংখ্যা 1,10,00,000-এর মতো। 1 মাসেরও বেশি সময়ের ব্যবধানে উহানে গত সপ্তাহে নতুন করে কোভিড রোগী শনাক্ত হওয়ার পর চীন এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে আরও শুনুন আফরোজা নীলার কাছে। চীনে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে উহানের 1,10,00,000 মানুষের সবাইকে পরীক্ষার পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে। তবে নগরীর প্রতিটি মহল্লার কর্তৃপক্ষকে বলা হয়েছে তাদের এলাকার সমস্ত বাসিন্দাকে 10 দিনের মধ্যে পরীক্ষা করার বিস্তারিত পরিকল্পনা দ্রুত জানাতে হবে। উহানেই প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। নগরটিকে ভাইরাস মুক্ত ঘোষণার 1 মাসেরও বেশি সময় পর গত সপ্তাহের শেষে সেখানে আবার নতুন করে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। দ্য পেপার নামে চীনা একটি সংবাদপত্রের এক রিপোর্টে সেখানকার অভ্যন্তরীণ একটি নথিকে উদ্ধৃত করে বলা হয়েছে শহরের প্রতিটি এলাকার প্রত্যেক মানুষকে 10 দিনের মধ্যে পরীক্ষা করার পরিকল্পনা তৈরি করে তা মঙ্গলবার দুপুরের মধ্যে পেশ করতে হবে। এই নথিতে এই পরীক্ষা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 10 দিনের লড়াই। এতে বলা হয়েছে পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যেসব বাড়িতে মানুষ গাদাগাদি করে থাকেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর 8 এপ্রিল উহানে লকডাউন তুলে নেওয়া শুরু হয়। কিছু সময় ধরে মনে হচ্ছিল সেখানে জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে আসছে। স্কুল খুলেছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেওয়া হয়েছিল। কিন্তু একটি আবাসিক ভবন এলাকা থেকে শুরু হয়ে এক গুচ্ছ মানুষের মধ্যে আবার নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় শহরটিতে জনজীবন স্বাভাবিক হয়ে ওঠা এখন আবার নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তবে গ্লোবাল টাইমস নামে এক সংবাদপত্র ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে গোটা শহরের প্রতিটি মানুষকে পরীক্ষা করা প্রায় অসম্ভব এবং বিশাল ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। আফরোজা নীলা। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে একটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে 14 জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন কিছুক্ষণ পর বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার হাল নিয়ে উদ্বেগ, অভিযোগ, ক্ষোভ অব্যাহত রয়েছে। অনেক রোগী অভিযোগ করছেন করোনা ভাইরাসের কোনো উপসর্গ থাকলেই এসব হাসপাতালে ঘুরেও অন্য কোনো রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বন্ধ রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসপাতাল মালিকরা বলছেন সুনির্দিষ্ট গাইডলাইন এবং সমন্বয় ছাড়া শুধু হুমকি দিয়ে পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আরো জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। হৃদরোগে আক্রান্ত 60 বছরের বেশি বয়স্ক একজন ব্যক্তিকে নিয়ে তাঁর স্বজনরা ঢাকায় 3টি বেসরকারি হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করাতে পারেননি। সপ্তাহখানেক আগের এই ঘটনা সম্পর্কে তাঁর স্বজনদের একজন পারভিন হাসান বলেছেন তারা শেষ পর্যন্ত উচ্চ পর্যায় থেকে অনেক তদবির করে সরকারি হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তাদের রোগীকে ডাক্তার দেখাতে সক্ষম হয়েছিলেন। 3টা হসপিটালে গিয়েও কিন্তু আমরা কোনো ভর্তির জন্য কোনো ফ্যাসিলিটি পাইনি, ওরা ভর্তি নেয়নি। কারণ ওরা বলছিল আপনাদের যেহেতু আপনার জ্বর আছে, আপনার করোনা আমরা নিব না এই ধরনের। কিন্তু আমার পেশেন্ট যেহেতু করোনা না, আমরা যদি মুন্দাতে নিয়ে যেতাম আমার পেশেন্ট তো সেখানে করোনা দ্বারা আক্রান্ত হতে পারতো। তারপর আপনার হৃদরোগ ইনস্টিটিউটও ওরা কিন্তু যাওয়ার পরে আমাদেরকে ভর্তি নিয়ে নেয়নি, আমাদেরকে অনেক রেফারেন্স অনেক কিছুই করতে হয়েছে। হাই লেভেল থেকেও কল দিতেন, কিন্তু উনি তো করোনা পেশেন্ট ছিলেন না, উনি তো
হার্টের কার্ডিয়াকের পেশেন্ট, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আমাদের ভোগান্তিটা হচ্ছে আমরা কোনো ভর্তির জন্য কোনো ফ্যাসিলিটিস পাইনি, আমরা ভর্তি নেয়নি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই হাসপাতালে ঘুরে চিকিৎসা না পাওয়ার এমন অনেক অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে। এমন ভুক্তভোগী অনেকের অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমেও অনেক আলোচনা হয়েছে। দুদিন আগেই একজন অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার কিডনি জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার স্বজনরা একের পর এক বেসরকারি সরকারি হাসপাতালে ঘুরেছেন, কিন্তু চিকিৎসা না পেয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে চিকিৎসা নিয়ে উদ্বেগের বিষয় আবার আলোচনায় এসেছে। তবে সেবা না দিলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে। সরকারের দিক থেকে এমন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান বলেছেন, লাইসেন্স বাতিল কোনো সমাধান হতে পারে না বলে তারা মনে করেন। তবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। লাইসেন্স বাতিলটাই কিন্তু সমাধান না। প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো আছে সেই ক্ষেত্রে একটা অভিযোগও আমার কাছে আসে নাই যে তারা রোগী ভর্তি করতেছে না। কিন্তু অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে, ধরেন হৃদরোগ নিয়ে যাচ্ছেন মানে খুব খারাপ অবস্থায়, অথবা কিডনির রোগী খুব খারাপ অবস্থায় হাসপাতালে যাচ্ছেন, সেই চিকিৎসাটা না দিয়ে তাকে বলা হচ্ছে যে আপনি কোভিড-19 পজিটিভ কিনা সেটা আগে দেখান। আপনি যেটা বলছেন যে যদি কেউ এটা করে থাকেন, এটা মোটেও যুক্তিসঙ্গত না। বড় বড় হসপিটালগুলো তারা আগে কিছু পেশেন্ট ভর্তি হয়েছে, হওয়ার পরে দেখা গেছে যে কোভিড-19 পজিটিভ গেছে, হসপিটালে এটা স্প্রেড হয়েছে, ডাক্তার নার্স ইনফেক্টেড হয়েছে। সেই কারণে অনেকে বড় বড় হসপিটালে তারা পেশেন্ট গেলে প্রথমে তারা পরীক্ষা করার পরে বলেন যে ভর্তি করবেন। এই হচ্ছে বিষয়টা। কিন্তু আপনি এটা মনে করেন কিনা যে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে 2 মাস যদি আমরা ধরি বাংলাদেশের সময়টা, এই 2 মাসে প্রথম দিকটায় বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, কোনো চিকিৎসাই ছিল না? না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল সেটা আমি বলবো না। আমি বলবো যেটা বিচ্ছিন্ন আকারে হয়তো 2-1টা ঘটনা ঘটে নাই, যে সেটা আমি অস্বীকারও করব না। সারা দেশে 10,000-এর বেশি বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে, কিন্তু এসব হাসপাতাল ক্লিনিকে এখনো চিকিৎসা না পাওয়ার অভিযোগ আসছে। অনেক হাসপাতাল ক্লিনিক বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান এসব অভিযোগ মানতে রাজি নন। এদিকে একটি বেসরকারি হাসপাতালের কর্ণধার ডাক্তার লেলিন চৌধুরী এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধেই সমন্বয়হীনতার অভিযোগ এনেছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল ইসলাম বলেছেন, তারা বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করেছেন, কিন্তু এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিষয়টা একদম ঠিক না। বিষয়টা হচ্ছে যে আমরা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলাকে এনগেজ করার জন্য তাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের লিডারদের সঙ্গে আমরা একাধিক মিটিং করেছি। তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের করোনা ন্যাশনাল গাইডলাইন ফলো করে এবং সেইভাবে যেন ওরা পেশেন্ট ম্যানেজমেন্ট করে। তারা এই কাজগুলো ঠিক মতো করছে না, যার জন্য যেভাবে সাধারণ রোগীর সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতির চেষ্টা করছেন। কাদির কল্লোল। বাকি বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন নার্সরা। শুধু ঢাকাতেই কোভিড অনুমোদিত হাসপাতালগুলোতে কাজ করছেন 1,000-এরও বেশি নার্স। এক পরিসংখ্যান বলছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 520 জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অভিযোগ, যথেষ্ট মানসম্পন্ন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তারা পাচ্ছেন না বলেই এত বেশি নার্স আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে এখনো নার্সিং পেশার প্রতি বিরূপ এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে, ফলে এই পেশায় আসার আগ্রহ অপেক্ষাকৃত কম। তবে কর্তৃপক্ষ বলছেন এই বাস্তবতা বদলাচ্ছে। আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। কোভিড-19 চিকিৎসা সেবা দেওয়ার জন্য রাজধানী ঢাকায় যে 9টি হাসপাতালকে বিশেষায়িত করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে নার্স হিসেবে কাজ করা একজন, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, তিনি জানান প্রায় 1.5 মাসের মতো কাজ করার পর তিনি নিজেও আক্রান্ত হন করোনা ভাইরাসে। এরপর তার পরিবারের আরও 3 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিবিসি বাংলাকে এই নার্স বলেন, হাসপাতাল থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে, কিন্তু সেগুলোতে তাদের আস্থা নেই, যার কারণে রোগীদেরকেও সেবা দিতে ভয় কাজ করে তাদের মধ্যে। আমি যে সেবাটা দিতে যাচ্ছি আমি আসলে কতটা নিরাপদ,
আমি হয়তো পিপিই পরছি, আমার পিপিইটা কতটুকু পারফেক্ট আছে, আমার পিপিইটা কতটুকু মেনটেন আমি করতে পারছি, এর নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। KN95 নামে একটা মাস্ক আমাদের দেয়া হয়।